শুভ সন্ধ্যা। আমি মুনিরা ইউসুফ মেমি নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের নারীদের আড্ডায় জানাচ্ছি আপনাদেরকে সাদর আমন্ত্রণ। আগামীকাল 14ই ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস। আমরা স্মরণ করছি শ্রদ্ধা ভরে তাদের এই নিবেদন, তাদের দেশের জন্য প্রাণ হারানো, প্রাণ দিয়ে দেয়া সেই পরিবারের প্রতিও আমরা জানাচ্ছি শোক। আর তার একদিন পরেই 16ই ডিসেম্বর, 15 ডিসেম্বর পরেই 16ই ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস। সেই কোটি কোটি বাঙালিরা যে প্রাণ দিয়েছেন দেশের জন্যে, বীরাঙ্গনা, তাদের প্রত্যেকের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা, গভীর ভালোবাসা। তাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে এই স্বাধীন দেশ আমরা পেয়েছি, স্বাধীনভাবে চলছি, স্বাধীনভাবে কথা বলতে পারছি, বিজয়ের স্বাদ নিচ্ছি। গভীর শ্রদ্ধা তাদের প্রতি। নেক্সাস টেলিভিশনের নারীদের আড্ডায় বরাবরের মতো স্টুডিওতে উপস্থিত থাকেন আমাদের ভীষণ ট্যালেন্ট কিছু নারী বন্ধুরা। তাদের জীবনের অনেক গল্প আছে, যে গল্পগুলো বলার মতো একটা জায়গা এই নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের এই প্ল্যাটফর্ম। এই গল্পগুলো থেকে অনেক কিছু শেখার আছে, জানার আছে, বোঝার আছে। এটাই হচ্ছে এখানকার সবচেয়ে ভালো লাগা, মন খুলে গল্প করতে পারা, নিজের কথা বলতে পারা এবং তাদের কথাগুলো শুনে নিজেদেরও কিছু শিখে নেওয়া, সমৃদ্ধ হওয়া। চলুন পরিচয় করিয়ে দিচ্ছি তাদেরকে। শুভ সন্ধ্যা সবাইকে। শুভ সন্ধ্যা আপু। আমি প্রথমে পরিচয় করিয়ে দিচ্ছি রেখা আক্তার, শিক্ষক এবং লেখক। এরপরে আছেন খালেদা হক শাহানা, নাজনীন আক্তার, প্রকৌশলী। এরপরে আছেন খালেদা হক শাহানা, উদ্যোক্তা ও সঙ্গীত শিল্পী। শুভ সন্ধ্যা আপনাদের, সুস্বাগতম। কেমন আছেন আপনারা? শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা আপু, আসসালামু আলাইকুম। ভালো আছেন? আমরা সবাই ভালো আছি। ভালো আছি। আমরা কি আজকে প্ল্যান করে শাড়ি পরে আসলাম নাকি নাকি আপনারা প্ল্যান করে শাড়ি পরে আসছেন? I think coincidence. মনের মিল। মনের মিল। আসলে আমরা সবাই তো নারী, আমাদের মনের কথা একটু এদিক সেদিক হয়, কিন্তু আসলে আমাদের ভেতরের চাওয়া পাওয়াগুলো ভীষণ মিল। এবং ওই সময়টা আরও মিলে যায় যখন আমরা একটা বয়স পার হয়ে আসি, অভিজ্ঞতার ঝুলি আমাদের ভেতরে আর কি বলে মানে সমৃদ্ধ হওয়াটা হয়, তখন আমাদের চয়েসগুলো সব কাছাকাছি সময় চলে আসে, আসলে কাছাকাছি চলে আসে, সেটাই মনে হচ্ছে। তো আমরা শুরুতে সঙ্গীত শিল্পীর সাথে একটু কথা বলি। খালেদা হক শাহানা সঙ্গীত শিল্পী আবার উদ্যোক্তা, দুটোই কিন্তু আসলে আর্ট, শিল্প মাধ্যমই বলবো। উদ্যোক্তা যে উদ্যোগ নিয়ে থাকে নিশ্চয়ই কি গয়না শাড়ি এরকম কিছু না, অন্য কিছু না, একেবারেই ভিন্ন আপা। হ্যাঁ, খাওয়া দাওয়া না, একদমই ভিন্ন। আমি যদি ব্যাখ্যা করি তাহলে এরকম যে একদম প্রোডাকশন বেজ একটা কাজ। ধরেন বিভিন্ন গিফট আইটেম, ওইটার একটা বড় বাজার আছে। তো ওই গিফট আইটেমের কিছু ছোট ছোট অংশ যেগুলা আমাদের প্রোডাকশনে ওটাকে বাংলায় যদি বলি একেবারে খোদাই করে ডিজাইন করা হয়। এখানেও দারুণ শিল্প। হ্যাঁ, এখানেও একটা শিল্পের ব্যাপার আছে। তো ওই যে জন্য দুইটাই সংযোগ হয়েছে একই সাথে। হ্যাঁ, একটা ব্রিজ তৈরি হয়েছে। হ্যাঁ, তো ওই রকমই একটা প্রতিষ্ঠান আমার আছে। ওই শিল্পেরও কিন্তু একটা শব্দ সুর আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই না? হ্যাঁ, এবং ওখানেও একটা শৈল্পিক ব্যাপার থাকে, যে ব্যাপারটাকে আমরা বাস্তবে রূপ দেই, যে আমি একটা ক্রিয়েটিভ কিছু করব, নতুন একটা কিছু আবিষ্কার করব, ডিজাইন হোক, প্যাটার্ন হোক, যে কোনোভাবেই হোক। হতে পারে সেটা ক্যালেন্ডার, হতে পারে সেটা একটা শোপিস, ওয়ালমেট, মগের উপরে ডিজাইন, এই ধরনের কাজ। কতদিন ধরে আছেন এই উদ্যোগের সাথে? এটা বেশ অনেক বছরই হলো। মাঝে কোভিড পিরিয়ডে একটু ধাক্কা খেয়েছিল। সবারই একই গল্প। হ্যাঁ, প্রায় ধরতে পারেন যদি বলি আমি প্রায় 7-8 বছর। আপনার একার জার্নিটা? আপনার একার? আমার একার না, এখানে সংযুক্ত আছে আমার ভাই বোনরা। আচ্ছা, আমার ভাই খুব ভালো। হ্যাঁ, আমার সবার চিন্তা ভাবনা নিয়ে একটা সুন্দর একটা কাজের কি বলে সৃষ্টি হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার সঙ্গীতের ব্যাপারটায় পরে আসছি। আমরা প্রকৌশলীর কাছে যাচ্ছি। নাজনীন আক্তার, সে দেখি আবার উদ্যোক্তাও বলেছিলেন আমাকে। তো আমরা উদ্যোগ নিয়ে আগে কথা বলি, আসল কাজের জায়গাটা একটু পরে যাই।
থ্যাংক ইউ। বেসিক্যালি আমি তো ইঞ্জিনিয়ারিং করার পরে বোর্ড থেকে পাশ করার পরে আসলে মোস্ট অফ দ্য কেসেস দেখা গেছে যে আমাদের বান্ধবীরা সবাই দেশের বাইরে যাওয়ার একটা পরিকল্পনা থাকে এবং আমার ব্যাচের আমরা 10 জন বান্ধবী ছিলাম, ইনফ্যাক্ট 9 জনই এখন বাইরে আছে। সো আমি একমাত্র বাংলাদেশে। সো এটা একটা ডিসিশন যে আমি বাংলাদেশে থাকবো, এবং যখন থাকার ডিসিশন নিয়েছি তখন আমার কাছে মনে হচ্ছে যে আমি নিজে কিছু করতে চাই, নিজের ওন একটা থাকবে, সত্তা থাকবে, আর সাথে যেটা এমন একটা কিছু করব যেটা দেশের জন্য উপকারে আসে বা দেশের মানুষের জন্য উপকারে আসে, এরকম একটা আইডিয়া থেকেই আমার বিজনেস কনসেপ্ট। এবং আমি প্রথমে শুরু করেছিলাম, আমার উদ্যোগ ছিল এটাকে বলে অ্যাক্টিভেটেড কার্বন, মানে রিসাইকেল প্রোডাক্ট, যেটা আমরা আপনারা চিনবেন, যেটা আমরা সবাই মেয়েরা খুব ভালোভাবে চিনি, যে নারকেলের যে হার্ড পার্টটা মালাই থাকে ওইটা ফেলে দেওয়া হয় বা পুড়িয়ে ফেলা হয়, তো ওইটা রিসাইকেল করে আমি অ্যাক্টিভেটেড কার্বন তৈরি করি। এটা আমার প্রথম উদ্যোগ। আর রিসেন্টলি আমি কাজ করছি সেটা হচ্ছে রিনিউয়েবল এনার্জি, সোলার নিয়ে কাজ করছি আর কি। এটা বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ। পড়াশোনা আপনাকে ছাড়ছে না বা আপনিও পড়াশোনা না, ছাড়ছেন না? আমি এটা আসলে গ্র্যাজুয়ালি একটা প্রোডাক্ট। জ্ঞান মানে ওনার উদ্যোগটা ভীষণ জ্ঞান নিয়ে আর কি, মানে ভালো ডিফারেন্ট কাজ আর কি। এবং দেশের জন্য তো সাংঘাতিক একটা উপকার, খুবই উপকার। মানে এটা শুধু আপনার বিজনেস না, এটা আসলে একটা দেশের জন্য করা। এবং এই যে দেশে আপনি থেকে গেলেন, ভালোই হলো, দেশ নাইলে এত সুন্দর কাজ হারাতো। এবং দেশের জন্য থেকে দেশের জন্য চিন্তা করলে কি বলবো, আমি অন্যদের জন্য এটা বলি, যেমন এখন ইয়াং ইঞ্জিনিয়ার যারা পাশ করছে, মেয়েরা স্পেশালি, তারা সবাই আমাকে মানে ইন এসেন্স তার আইকন হিসেবে দেখে, যে আমরা আপনাদের থেকে এই যে একটা অনুপ্রেরণা, যে আপনি যে বাংলাদেশে থেকে কিছু করেছেন এবং আমাদের জন্য একটা উৎসাহ যে মেয়েরাও করতে পারে। সো এটা আমার ভালো লাগে আসলে, মেয়েদেরকে আমি এটা একটা দেখাতে পারছি। মানে সত্যি কথা বলতে যে আমি ম্যাক্সিমাম দেখেছি বইয়ের থেকে পাশ করে ম্যাক্সিমাম বাইরে যায়, যাওয়া না যাওয়া সেটা তাদের সিদ্ধান্ত, কারণগুলো তাদের জানা, আমাদের জানা নেই। কিন্তু দেশে থেকে যদি কিছু করা যায়, দেশেরও উপকার হয়, তারা তো ভালো থাকবেই নিশ্চয়ই। এবার চলে যাচ্ছি রেখা আক্তার আপনার কাছে, শিক্ষক। আপনাকে একটু স্টুডেন্টরা ভয় পায় আপনাকে দেখলে? ভয় পায় না। ফ্রি কেমন? আমি হচ্ছে তাদের সাথে ফ্রি যারা ভালো পড়াশোনা করে এবং যারা স্ট্রাগলিং একটা লাইফ লিড করেও অনেক বড় স্বপ্ন দেখে। বুঝতে পেরেছি। আমি নিজেও হচ্ছে সাথে আপনিও হাত মেলান। জি জি, মানে যতটা পথ নিয়ে যেতে পারেন। জি, আমার অনেক স্টুডেন্ট আছে যে কথাটা তার মাকেও বলতে পারে না, কিন্তু আমাকে বলে। কেন বলে? কারণ আমি লেখালেখি করি। তাদের ধারণা যে লেখালেখি যারা করে তারা সমস্ত ধরনের পরিস্থিতি বোঝার, এই যে যৌক্তিক যে ব্যাপারটা, আজকে যে বিষয়টা, সেটা আমি বুঝতে পারবো, এই চিন্তা করে ওরা আমার সাথে অনেক ধরনের কথাবার্তা শেয়ার করে। আচ্ছা, আর তারপরে লেখালেখিটা কবে থেকে আসলো? লেখালেখিটা আমি বাংলা সাহিত্যের যেহেতু ছাত্রী ছিলাম, কবিতা আমার ছোটবেলা থেকেই খুব পছন্দ। মানে সেই ক্লাস 1 থেকে যখন নতুন বই পেতাম, সবার আগে কবিতা পড়তাম, মুখস্থ করে ফেলতাম। নেশাটা ছোটবেলা থেকে? জি। তারপরে এক সময় যখন ইন্টারমিডিয়েট ভর্তি হলাম, আমার একজন শিক্ষক ছিলেন, নাম ছিল দীনেশ স্যার। তো স্যার এত ভালো ইংরেজি পড়াতেন, এক সময় স্যারকে দেখে আমার মনে হলো যে আমি ইংরেজি সাহিত্যে পড়ব। আচ্ছা। বাংলার ওই ভালোবাসাটা আমাদের আইডল ছিল আসলে। জি, বাংলা ভালোবাসাটা মানে কনভার্টেড হয়ে ইংরেজি সাহিত্যে চলে গেল। যদি আমি ইংরেজি সাহিত্যে পড়তে পারিনি, আমার কিছু সীমাবদ্ধতার কারণে ভর্তি পরীক্ষা আমার মার্কস কম ছিল। আজকের বিষয়টা এই ফাঁকেই বলে ফেলি, সিদ্ধান্ত নিন যুক্তি দিয়ে। আমাদের এই বিষয়টা চলে আসবে এরপরে, আজকের বিষয়টা নিয়ে। তারপরে যদিও পড়তে পারেননি, তারপরে আমি লুকিয়ে লুকিয়ে লিখতাম। তো আমার কাছে মনে হতো আমি যা লিখি এটা কাউকে দেখাবার মতো না। ও, নিজেই ভরসা পাচ্ছিলেন না? না, আমি হচ্ছে লিখতাম, আমার কোনো খাতা, বিষয়ভিত্তিক খাতাগুলোতে কবিতা লিখতাম। তারপরে এক সময় কোভিড আসলো যখন, তখন আমি নিয়মিত লেখা শুরু করলাম। তারও আগে থেকে আমার হাজব্যান্ড বললেন একদিন যে তুমি তো ভালো লিখছো না কেন? লেখাটা লিখতে বলার মানুষের খুব অভাব আছে, যে আপনি কিন্তু খুবই লাকি যে আপনার পাশের মানুষটি এই কথাটা বললেন। জি জি। তো আমি বললাম যে আমি কি এমন লিখি, এটা কি লেখা হয়? বলে যে হয় না কেন, তুমি লেখো, দেখো একটা সময় এটা লিখতে লিখতেই তো লেখা হবে। চর্চার ব্যাপার, একদিনই তো হবে না। হ্যাঁ। তো আমি কবিতাগুলো লিখে আমি সবার আগে তাকিয়ে দেখাতাম। তো সে বলতো চমৎকার হয়েছে।
তো এখন কি হয়, আমি ভাত রান্না করছি, কবিতা লিখছি, এমনই একটা নেশা হয়ে গেছে। নেশা হয়ে গেছে, মাথার মধ্যে চলে আসে প্লটগুলো, লেখাগুলো। এখন যেটা হয় যে তিনি এই যে এখন তো একটা নেশার মতো হয়ে গেছে, কবিতা না লিখলে ভালো লাগে না। প্রতিদিন দেখা যায় ফেসবুকে আমার 2টা-3টা কবিতাও যাচ্ছে। সে এখন কিন্তু একটু বিরক্ত হয়, এত লিখতে হবে কেন, আমি উৎসাহিত করে কালকে কুমির এনে দিলাম। হ্যাঁ, এরকম ব্যাপারটা। তারপরেও অ্যাপ্রিশিয়েট করে। যদি আমার কোথাও যাচ্ছে, আমার একটা বই নিয়ে যাচ্ছে, আমি উপন্যাসও লিখেছি, আমার 2টো উপন্যাস বেরিয়েছে, এবার একটা ছোট গল্প আসছে। আচ্ছা, ছোট গল্প যে বইটা, ওটার নাম হচ্ছে ময়নামতির ভিটে মাটির কেচ্ছা। তো এখন উনি আচ্ছা, আমরা ওই বই গল্প পরে শুনবো। আপনার কাজটা নিয়ে কথা হলো, আবার আসছি গল্পে ফিরে। আপা, একটু কয়েকটা লাইন, একটু গান গাইতে থাকেন না, তারপরে আমাদের বিরতিতে যাবারও সময় হয়েছে, একটা গান শুনি, আপনার পছন্দের গান করে। ঠিক আছে, আমি যেহেতু সব ধরনের গানই করি, কিন্তু আমি নজরুলের গান বেশি করি, সেখান থেকে একটু শোনাই। আবার ভালোবাসার সাথ জাগে, সেই পুরাতন চাঁদ, সেই পুরাতন চাঁদ, সেই পুরাতন চাঁদ, সেই পুরাতন চাঁদ আমার চোখে আজ নূতন লাগে। আবার ভালোবাসার সাধ জাগে, যে ফুল দলিয়াছি নিঠুর পায়ে, সাধ যায় ধরে তারে বক্ষে জড়ায়ে, উদাসীন হিয়া হায়ে রেঙে ওঠে অবেলায়, উদাসীন হিয়া হায়ে রেঙে ওঠে অবেলায়, সোনার গোধূলি রাগে, সোনার গোধূলি রাগে। আবার ভালোবাসার সাধ জাগে। অসাধারণ, অসাধারণ। আবার ভালোবাসার স্বাদ জাগে, কি সুন্দর কথা। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি, আবার ভালোবাসার কথা হবে, অনেক গল্প হবে। ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি খুব শীঘ্রই, থাকুন আমাদের সাথে। সিদ্ধান্ত নিন যুক্তি দিয়ে। আমাদের আজকের বিষয় হচ্ছে সিদ্ধান্ত নিন যুক্তি দিয়ে। আমাদের জীবনের সকাল থেকে রাত পর্যন্ত, ঘুমাতে যাবার আগ পর্যন্ত এই সিদ্ধান্ত নিয়ে আমরা থাকি, সিদ্ধান্তহীনতায় ভুগি। ঘুমের মধ্যেও আমরা সিদ্ধান্ত নিই, হঠাৎ করে ঘুম ভেঙে যায়, ভুল করলাম নাকি, কেন তাকে এই কথাটা বললাম, কেন এই কাজটা করলাম, কেন তাকে এই কথাটা দিলাম, বা কেন আমি এরকম একটা রিস্ক নিলাম, সিদ্ধান্তটা কি ঠিক হলো? এগুলো সারাদিন চলতে থাকে। সঠিক সিদ্ধান্ত যারা নিতে পারে তারাই হচ্ছে সত্যিকারের সফল মানুষ। এবার আমরা বিষয় নিয়ে একটা আড্ডা দেব। সঠিক সিদ্ধান্ত নিন যুক্তি দিয়ে। হয়েছে কখনো ভুল বা ঠকেছেন? অনেক হয়েছে, ভুল হয়েছে, আবার ঠিকও হয়েছে। আচ্ছা, একটু শুনি ছোট করে একটা গল্প, সিদ্ধান্ত যুক্তি দিয়ে যেটা নিয়েছেন আর যেটা নিতে পারিনি, দুটো গল্প ছোট করে বলা যাবে? যুক্তি দিয়ে যেটা নিতে পারিনি সেটা হচ্ছে আমার সবচেয়ে বড়, এখনো পর্যন্ত আমি আফসোস করি, সেটা হচ্ছে আমি যদি সঙ্গীতে পড়াশোনা করতাম, আমি যদি জেনারেল পড়াশোনা না করে আমার পড়াশোনাটা সঙ্গীতে করতাম, ওটা আমার জন্য অনেক বেশি ভালো হতো। তারপরে এত সুন্দর গান করেন, শুধু হয়তো গ্রামারটা আরো ভালো করে জানলেন না, গানটা কিন্তু ঠিকই জেনেছেন। মানে এটা তো গড গিফটেড, শিখতেই হয়েছে, আলাদা করে শিখতে ছিল হয়েছে জিনিসটা, পড়াশোনার পাশাপাশি। কিন্তু আমি এখন এই বয়সে এসে মনে হয় আমার পড়াশোনাটাই যদি সঙ্গীত নিয়ে হতো, তাহলে আমি আরো অনেক সমৃদ্ধ থাকতাম। এটা আমাকে এখন না করে
বরং আপনি এখনকার সময়টা নিয়ে বলেন তো, যে সঙ্গীত নিয়ে আছেন সেটা নিয়ে কি আপনি স্যাটিসফাইড না? হ্যাঁ, স্যাটিসফাই, এবং এটার জন্য কেন স্যাটিসফাই সেটাও আমার একটা খুব সুন্দর ডিসিশনের জন্য। সেটা হচ্ছে আমি 23-24 সালে একটা ছোট্ট ডিপ্লোমা করে ফেলি। অবশেষে করেছেন, করেন নাই যে একদম নজরুলের আদি সুরের উপরে একটা ছোট্ট ডিপ্লোমা করি 2 বছরের। তো ওইটা করার পরে মনে হলো যে হ্যাঁ, আমার জন্য এটা ঠিক ছিল এই ডিসিশনটা। এবং তখন আমার হয়তো আমাকে অনেক কিছু ডিসিশন চেঞ্জ করে, কিংবা আমার বাসা সামলে, আমার ওই সময় আমার হাজবেন্ডও দেশে ছিল না। তো ওই সময়টা আমাকে ওই একটা দিকেই আমাকে ডিসিশন নিতে সাহায্য করেছে যে আমি এটা করবই, যে কোনো ভাবেই হোক আমি এটা করব, এবং এটা আমার জন্য রাইট ডিসিশন ছিল। আর এই উদ্যোগের সিদ্ধান্ত? আচ্ছা, উদ্যোক্তার ব্যাপারটা আমার সবসময় মনে হতো যে আমি শুধু হাউস ওয়াইফ হব না, শুধু গৃহিণী আমি হব না, আমি কিছু একটা করব পাশাপাশি। তো ওই ইচ্ছা থেকে আমি প্রোডাকশন বেস মাথায় সবসময় ঘুরতো যে এই প্রোডাকশন বেস কিছু করব। তো সেই সুবাদেই ছোট ভাইও ছিল এই সেক্টরে, ওই সুবাদেই ওর সাথে আসলে আমার কাজ করা। এবং সিদ্ধান্তটা আপনার ঠিক আছে? হ্যাঁ, একদম ঠিক আছে। এনজয় করছেন? হ্যাঁ। বাহ, ভালো লাগলো। সিদ্ধান্তের ব্যাপারে কি ডিপেন্ড করতেন কখনো কারোর উপরে, না নিজের সিদ্ধান্ত নিজেই সবসময় নিতে পেরেছেন, বা ডিপেন্ড করে ভুল করেছেন? ইটস আ কাইন্ড অফ মিক্স ম্যাচ। কারণ আর্লি লাইফে যখন আমার বড় 3 বোন ডাক্তার, তারপরে 2 ভাই ইঞ্জিনিয়ার। সো বেসিক্যালি আমার ফ্যামিলি চেয়েছিল আমিও হয়তো ডাক্তারি পড়বো, কিন্তু এটা আমার ওন ডিসিশন যে আমি বলেছি না, ভাইরা ইঞ্জিনিয়ারিং পড়েছে, আমিও ইঞ্জিনিয়ারিং পড়তে চাই। তো এটা ইন এ সেন্স যে আমি নিজের ওন ডিসিশন, বাট আমি মনে করি ডিসিশনটা অনেক ভালো হয়েছে, কারণ একটু এক্সেপশনাল কিছু করাই আমার মনে হয় ভালো। মানে যারা ক্যারিয়ারিস্ট তাদের জন্য বলবো যে গতানুগতিক ট্রেন্ডে যদি থাকে, তাহলে ট্রেন্ড থেকে এক্সেপশনাল হওয়া অনেক কঠিন দেন যদি এক্সেপশনাল হয়। সো চয়েস অফ সাবজেক্ট, যে আমি ইঞ্জিনিয়ার হতে চাই মেয়ে হিসাবে, এটা একটা ইউনিক চয়েস, কারণ মেয়েরা কম পার্সেন্টেজ ইঞ্জিনিয়ারিং পড়ে। সেকেন্ডলি হচ্ছে যে আমি যখন পাশ করার পরেও আমি একটা ডিসিশনের কথা বললাম যে বাংলাদেশে থাকতে চাই এবং এন্টারপ্রেনার হতে চাই। সো উদ্যোক্তা হয়, এটা কিন্তু অনেকটাই কঠিন ডিসিশন, কারণ আমাদের দেশে কিন্তু অতটা বলবো যে বিজনেসের জন্য খুব এনভায়রনমেন্ট অতটা সাপোর্ট করে না, অ্যাজ ওয়েল অ্যাজ ওমেনদের জন্য আরও কঠিন। তো এরকম একটা কঠিন ডিসিশন আমি নিয়েছি। এই ডিসিশনটাও কাইন্ড অফ আমার নিজের নেওয়া। এবং একটা সময় আমার বাবা এয়ারফোর্সে ছিলেন, এবং আমার বাবা খুব দুঃখ করতেন যে আমার মেয়েটা এত কষ্ট করছে, বাট ইঞ্জিনিয়ার হয়ে একটা চাকরি করলেই তো হয়, বাট এটা খুব ইজি টু গেট জব, বাট কেন সে এত কষ্ট করছে আর কি। তো আমার আম্মা আবার সবসময় আমার আম্মা খুব এক্সেপশনাল থিঙ্কিং করতেন, এবং আমার আম্মা বলছে এটাই তো তুমি ওকে করবা, অ্যাপ্রিসিয়েট করবা যে সে এই কষ্টটা করছে। সো মানে এখন হয়তো খুব বেশি হয়তো আউটপুট দেখা যাচ্ছে না, বাট হয়তো গোয়িং ফিউচার একটা ভালো আউটপুট আসবে। সো এই ডিসিশনগুলো আসলে সবসময় আমি মনে করি যে যার যেটা ন্যাক আছে বা যে যেটা করতে চায়, তো সেটা মানে এগেইনস্ট উইন্ড হইলেও নেওয়া উচিত। তার মানে আপনার এই দুটো ডিসিশনই আপনি একেবারে যুক্তি দাঁড় করিয়ে নিয়েছে? একদম যুক্তি দাঁড় করিয়ে। এবং একটা কথা একটু স্মল শেয়ার করি, সেটা হচ্ছে যে লাইক আমি মোস্ট অফ দ্য কেসেস বড় বড় ডিসিশনের ক্ষেত্রে আমার একটা এক্সেল আছে, মানে আমি পুরোপুরি সব ডেটাগুলো মানে ইনপুট আউটপুট নিই, যে এই ডিসিশনটা যদি আমি নিই তাহলে কি কি ইম্প্যাক্ট হতে পারে। সো ডেটাগুলো আমার লাইক ইনক্লুডিং তার ফাইন্যান্সিয়াল বেনিফিট সহই আমি মোটামুটি একটা এক্সেল করে দেন আর ডিসিশন নিই যে না, দিস ইজ দ্য রাইট ডিসিশন। জেনে রাখলাম, আমাদের এরকম একটা হেল্প নিতে হবে। না, এটা একটা মানে অনেক যেমন পার্সোনাল ডিসিশনের ক্ষেত্রেও আমি এক্সেলেন্ট করে ডিসিশন আমরাও জানলাম। দারুণ লাগলো, ইনক্লুডিং যেটা অ্যাডিশনালি যে যেমন ধরেন হাজবেন্ড চয়েসের ক্ষেত্রেও, যে মানে হুইচ টাইপ অফ হাজবেন্ড উইল বি গুড ফর মি, এটার ক্ষেত্রে আমরা মার্কিং করতে হয়েছে। সেটাও ঠিক হয়েছে, এটা মার্কিং করে করা হয়েছে, এবং আই এম হ্যাপি। আচ্ছা, খুবই ভালো লাগলো, আনন্দ পেলাম কথাগুলো শুনে। কিন্তু কথাগুলো কিন্তু ফেলে দেওয়ার মতো নয়, হ্যাঁ, ফেলে দেওয়ার মতো নয়। এই গল্প ধরেই আমি আসছি যে মেয়েদের লাইফে 3 থেকে 4টা খুব বড় সিদ্ধান্ত। প্রথম হচ্ছে এইচএসসি করে আসলে আমি ক্যারিয়ারটা চিন্তা করে আমি কোথায় পড়াশোনা করব, এরপরে চাকরি না ব্যবসা, যেটাই ক্যারিয়ার কোনটা হবে, বিয়ের ব্যাপার আছে, সন্তান নেওয়ার ব্যাপার আছে। খুব প্রথম দিকেই বড় বড় 4টা সিদ্ধান্ত মেয়েদের যদি সঠিক সময়ে সঠিক বয়সে পড়াশুনো বিয়ে হয়, তাহলে এগুলো সব 30-র মধ্যেই হয়ে যায়। মানে
আমি বয়সে যেতে চাচ্ছি না ম্যাক্সিমাম আর কি, এরপর যার সিদ্ধান্ত যে বয়সই হোক। জি। আপনার এই সিদ্ধান্তগুলো, এই যে 3-4টা সিদ্ধান্ত ব্যাপার তো আপনার লাইফে ঘটে গেছে, ঘটে গেছে। পড়াশুনো, জি, জি। বিয়ে, সন্তান, ক্যারিয়ার, জি, জি। এইগুলো একটু ধাপে ধাপে ছোট করে একটু যদি শেয়ার করলেন। ধন্যবাদ আপা। আমার জীবনে সবকিছুই ঘটেছে একদম ইনস্ট্যান্টলি, মানে কোনো কিছু পরিকল্পিতভাবে না। লেখাপড়াটা আমার কাছে অনেকটা মানে আমি হচ্ছে খুবই কি বলে, গ্রামে কিছু মেয়ে থাকে না ডান পিটে টাইপের, আমি হচ্ছে ওই টাইপের ছিলাম। তাই নাকি? হ্যাঁ, হয়তো এখন কি তাহলে ভান করে আছেন? মাটি দিয়ে চুলো বানাতাম, কিচ্ছু বোঝা যায় না। মাটি দিয়ে চুলা বানাতাম, অথবা শালুক তুলতাম, শাপলা তুলতাম। বাহ। লেখাপড়াটা আমার নেচারের সাথে কাছে, সম্পর্কটা। হ্যাঁ, আমার কাছে লেখাপড়াটা ছিল হচ্ছে জাস্ট লাইক স্কুলে যাচ্ছি, আব্বা বলেছেন যেতে তাই হবে। যাচ্ছি। আমি হচ্ছে খুব মানে সাধারণভাবে চিন্তা তারপরে ভাবনা আপনার করতাম। মানে এসএসসি এইচএসসি করলেন, করলাম। এরপরে আপনার সিদ্ধান্ত কি ছিল? এরপরে এইচএসসির পরে সিদ্ধান্ত নিলাম যে ঢাকায় যাব। আমার যে আপনার দিনের ছিল স্যার, সিদ্ধান্তটা? জি, একেবারে আমার সিদ্ধান্ত। আব্বা মা রাজি না, কারণ ঢাকায় কোথায় থাকবো। আমার গ্রাম ছিল একেবারে প্রত্যন্ত অঞ্চলে, তারপর যেখানে আমরা 6 মাইল হেঁটে স্কুলে যেতাম। কলেজটা ছিল আরো দূরে। তো এইরকম একটা জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো, ঢাকায় এসে কোচিং করব, থাকবো কোথায়? অনেক বড় একটা সিদ্ধান্ত হ্যাঁ। এবং অনেক বড় তা একটা আমার স্ট্রাগল। পিড়াপিড়িতে আব্বা একসময় রাজি হন। আমার একটা আপা ছিলেন, উনি চাকরি করতেন, ছোটখাটো একটা চাকরি করতেন। আপার সাথে কথা বললাম যে আমি আসতে চাই। আপা বললেন যে কোনো সমস্যা নাই, চলে আয়, যাক একজন পেয়ে আমি গেলেন তোকে মুরব্বি। কোনো চিন্তা করবি না, Support তুই করা শুধু মানুষ। চলে আয়, যা করা লাগে আমি করব। বাহ। এবং সে কিন্তু খুব বেশি শিক্ষিত না, কিন্তু অনেক সাহসী। মানসিক শিক্ষিত সে, হ্যাঁ। মানসিকভাবে শিক্ষিত, এটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। তো আমার ওই যে একটা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ব, শেষ পর্যন্ত হলো? হলো। আচ্ছা, কোন বিষয়ে? বাংলায়। আচ্ছা, তারপরে তো এই পড়াশোনার সিদ্ধান্তটা হয়ে গেল। হ্যাঁ, পড়াশোনার থার্ড ইয়ার উঠে ভাবলাম যে বয়সও তো হচ্ছে, বিয়ে করতে হবে, হ্যাঁ। তার আগে একটা চাকরি করতেই হবে। আচ্ছা, পড়াশোনা শুরু করলাম, একদম সেকেন্ড ইয়ার থেকে বিসিএস এর জন্য ট্রাই করতে শুরু করলাম। মানে আচ্ছা, পড়তাম, একদম সুন্দর করে টিউশনি প্ল্যানগুলো করতাম, করে ফেললেন। পড়তাম। ভাবলাম যে একটা চাকরি হলে তো বিয়েটা করে ফেলতে পারবো, কারণ মেয়েদের তো নানা ঝামেলা দেখি চারপাশে। তারপরে সন্তানের ব্যাপার আছে, লেট ম্যারেজে সন্তানের নেওয়ার ক্ষেত্রে একটা সমস্যা হয় অনেকেরই। তার সেটাই যে নিজের পায়ে আসলেই দাঁড়াতে হয়, আগে পায়ের নিচে জি, জি। মাটিটা শক্ত করতে হয়, সেই সিদ্ধান্তটা আপনি নিয়ে ফেলেছেন। হ্যাঁ, একেবারে। আমি 32 বিসিএস, আমার পরীক্ষা শেষ হয়েছে আজকে, প্রত্যয়নপত্র নিয়ে কালকে জমা দিলে কালকে লাস্ট ডেট। এবং আমি হচ্ছে প্রত্যয়নপত্র জমা দিয়ে চাকরি হওয়ার পরে মাস্টার শেষ করেছি। আচ্ছা, তো আমার এই ডিসিশনগুলো সঠিক ছিল। তারপরে বিয়েটাও খুব তাড়াতাড়ি করে ফেলেছি 6 মাসের মধ্যে। তো সেই সিদ্ধান্তটাও সঠিক ছিল। সবই একদম অঙ্কের মতো, মানে যোগই হয়েছে, বিয়োগ হয়নি। তো এগুলো করতে গিয়ে তো একটু বিয়েটা কি পছন্দের? আচ্ছা। পছন্দও না, আমার সাথে কথা বলতে বলতে বিয়ের আচ্ছা, এত উদ্দেশ্যে লজ্জা কথা করার বলা। কি আছে এখন? পছন্দ না, আমার সাথে কথা বলতে বলতে কি দরকার এত কিছু বলার? বলেই ফেলেন প্রেমের বিয়ে। মজা করলাম, উনি একটু লজ্জা পাচ্ছেন, ঠিক আছে, থাক, লজ্জা নিয়ে থাকেন, এটাও একটা সৌন্দর্য মানুষের। একটু কবিতায় যেতে পারি কি, নাকি একটু গল্প করে তারপরে কবিতায় আসি? আপনি যেটা বলবেন আপা। আচ্ছা, শুরু করুন ছোট করে কবিতায়। আমি একটা ছোট কবিতা পড়ছি। কবিতাটা এই সময়ের জন্য খুব প্রয়োজন। ওপার বাংলার কবি রত্নাশ্বর হাজরার একটা কবিতা, আয় ভাই। ওই ছেলেটা যে রং দিয়ে আঁকে, তুই তো ঠিক সে রং দিয়ে আঁকিস। যেমন করে মায়ের কাছে ঘুমোয়, তুই তো ঠিক তেমনি শুয়ে থাকিস। দুই বাড়িতে মাচায় দোলে পুই, ওর ছবিটা ছিড়বি কেন তুই? ওই ছেলেটা যেমন ওড়ায় ঘুড়ি, তোর ঘুড়িও তেমনি ওড়ায় হাওয়া। এক নদীতেই ডুব দিয়ে স্নান করিস, ওদের উঠোন দিয়েই আসা যাওয়া। সেই উঠোনে ছড়াস যদি কালি, কে দেবে আনন্দে হাততালি? ওই ছেলেটা যে মন্তরে ঘুমে, 7 সাগরে ভাষায় সোনার তরী, সে মন্তরে উধাও করে তোকে তেপান্তরে খেলতে আসে পড়ি। কেউ যদি তো দেয় ঝড় তুলের গাঙে, ছাপটা লেগে তোর ঘুমও তো ভাঙে।
ওদের বাড়ি পাতায় ছাওয়া কুড়ে, তোদের ঘরও শুকনো খড়ে ছাওয়া। দুই উঠোনের মধ্যেখানে ঘোরে আগুন হাতে অমঙ্গলের হাওয়া। শত্রুরেরা মশাল হাতে খাড়া, লাগলে আগুন তুই কি পাবি ছাড়া। ওর পুবে আর তোর পুবে কি তফাৎ, ওর খিদে আর তোর খিদে তো একই। রক্ত যখন একই রকম রাঙা, ওর ব্যথা ভুল তোর ব্যথা কি মেকি। দুঃখ পেয়ে কাঁদছে যন্ত্রণায়, হাত বাড়িয়ে বল ওকে ভাই আয়, ভাই আয়, ভাই আয়। ধন্যবাদ। অসাধারণ, একদমই সময় উপযোগী। আসলে আমরা আবার একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি। একটা ছোট্ট বিরতিতে আবার যাচ্ছি, ফিরে আসছি খুবই শীঘ্রই। আমাদের আড্ডা, গান, গল্প, কবিতা সবই হবে। থাকুন আমাদের সাথে। ফিরে এলাম একটা ছোট্ট বিরতির পরে। সবার এই গান কবিতা শুনে আমারও একটু ইচ্ছে করছে, তবে ইচ্ছে করার একটা দুর্বলতা আছে। আমি শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা যৌথভাবে কবিতার একটু গান করব 16ই ডিসেম্বরের বীরদেরকে শ্রদ্ধা জানিয়ে। গানের অংশবিশেষ আমি পাঠ করব, আর আপা গান গাইতে থাকবেন। ঠিক আছে, যাই আমরা। এক নদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা, তোমাদের এই ঋণ কোনো দিন শোধ হবে না, না না না, শোধ হবে না। এক নদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা, তোমাদের ঋণ কোনো দিন শোধ হবে না, না না না, শোধ হবে না। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে 7 কোটি মানুষের জীবনের সন্ধান আনলে যারা, সে দানের মহিমা কোনো দিন ম্লান হবে না, না না না, ম্লান হবে না। হয়তোবা ইতিহাসে তোমাদের নাম লেখা রবে না, হয়তোবা ইতিহাসে তোমাদের নাম লেখা রবে না। বড় বড় লোকেদের ভিড়ে, জ্ঞানী আর গুণীদের আসরে তোমাদের কথা কেউ কবে না। তবু হে বিজয়ী বীর মুক্তি সেনা, তোমাদের ঋণ কোনো দিন শোধ হবে না, না না না, শোধ হবে না। থাক ওরা পড়ে থাক ইতিহাস নিয়ে, জীবনের দীনতা হীনতা নিয়ে। থাক ওরা পড়ে থাক ইতিহাস নিয়ে, জীবনের দীনতা হীনতা নিয়ে। এক নদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা, তোমাদের ঋণ কোনো দিন শোধ হবে না, না না না, শোধ হবে না। তোমাদের কথা রবে সাধারণ মানুষের ভিড়ে, তোমাদের কথা রবে সাধারণ মানুষের ভিড়ে। মাঠে মাঠে কৃষাণের মুখে, ঘরে ঘরে কৃষাণের বুকে, স্মৃতি বেদনার আঁখি নেড়ে। তবু হে বিজয়ী বীর মুক্তি সোনা, তবু হে বিজয়ী বীর মুক্তি সেনা, তোমাদের এ ঋণ কোনো দিন শোধ হবে না, না না না, শোধ হবে না, না না না, শোধ হবে না। এক নদী রক্ত পেরিয়ে বাংলার আকাশ
আকাশে রক্তিম সূর্য আনলে যারা, তোমাদের ঋণ কোনো দিন শোধ হবে না, না 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 শোধ হবে কি না। অসাধারণ! এই গানটির গীতিকার এবং সুরকার শ্রদ্ধেয় খান আতাউর রহমান এবং শিল্পী শাহনাজ রহমতুল্লাহ ছিলেন, এবং দুজনই আমাদের মাঝে আর নেই, এত গুণী মানুষ। তো আমাদের জুমের দুজন বন্ধুকে দেখা যাচ্ছে, একটু তাদের সাথে গল্প করে নিই। সুরমা আপা, সুরমা আপা শুনতে পাচ্ছেন আমাকে? আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, শুভ সন্ধ্যা। স্টুডিওর আপুদের এবং আমাদের জুম আপুদেরকে আপনার কথা শোনা যাচ্ছে না সুরমা আপা, ফিরে আসবো অডিও ঠিক হলে। রিক্তা আপু, হ্যাঁ রীতা আপু শুনতে পাচ্ছেন আমার কথা? রীতা আপু, হ্যাঁ শুভ সন্ধ্যা, কেমন আছেন? শুভ সন্ধ্যা। আজকের বিষয়টা তো জানেন, আজকের বিষয়টা নিয়ে একটু ছোট্ট করে বলুন আপনার মতো করে, সিদ্ধান্ত নিন যুক্তি দিয়ে। খুবই সুন্দর আজকের বিষয়টা। আসলে সিদ্ধান্ত যদি আমরা একটু এলোমেলো নিয়ে ফেলি, যদি সুদূরপ্রসারী একটা মানে ডিসিশন না নিতে পারি চিন্তা করে, তাহলে একটু অগোছালো হয়ে যায়। আমরা যদি যুক্তিসঙ্গত যেকোনো কথা বলতে গিয়ে, কাজ করতে গিয়ে যদি মানে এটা কিছু করি, তাহলে আমাদের সবকিছু দেখলে একটু গোছানো, সেটা আমাদের সংসার জীবন, মানে বাচ্চাদের ভবিষ্যৎ বা আশেপাশে যারা আছে তাদের নিয়েও যদি আমরা যেকোনো সিদ্ধান্ত নিই, সেটা যদি মানে পজিটিভ নেগেটিভ দুইটা চিন্তা করে নিই, তাহলে আমার মনে হয় যে জিনিসটা গোছানো হয় এবং আমরা একে অপরের সাথে, যাদের সাথে নিয়ে আমরা আছি, সবসময় থাকবো, পরিবার বাইরে, সম্পর্কটা মানে চমৎকার হয়। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা যদি মানে বিশৃঙ্খল জীবনযাপন করি আমরা গার্ডিয়ানরা, তাহলে আমাদের বাচ্চা যারা আছে তারাও কিন্তু তাদের উপর একটা প্রভাব পড়ে আমি মনে করি। এই জন্য যে কোনো কাজ আসলে যুক্তিসঙ্গত করাই ভালো। সিদ্ধান্ত নেওয়ার সময় এই জন্যই বলা হয় যে আসলে এটা তো আমার চেয়ে যারা নাকি জ্ঞানী গুণী বা আপনারা যারা বলছেন তারা আরো সুন্দর করে হয়তো বলেছেন। আমি কিছুক্ষণ আগে জয়েন করেছি। যাই হোক, তবে বিষয়টা আমার ভীষণ ভালো লেগেছে এই জন্য যে আসলে শেখার অনেক কিছু আছে আমাদের জুমে, মানে কিছু কিছু জিনিস যে মানে আপনারা যে তুলে ধরেন পয়েন্টগুলি, সেটা ভীষণ ভালো লাগে। ভালো থাকবেন আপা। আপনিও ভালো থাকবেন, অনেক ধন্যবাদ। আপা আপনার কাছে যাচ্ছি, নাজনীন আপা, এই যে বললেন যে সঠিক সিদ্ধান্ত নিতে পারলে বাসার সন্তানরাও সঠিক পথে যায়, সঠিক সিদ্ধান্ত নিলে এটার সাথে জড়িয়ে যায় বাচ্চারাও, তাদের জীবনের ভবিষ্যৎটা আসলে এই সিদ্ধান্তের উপরে তো নির্ভর করে। তা আপনার কাছে একটু এটা নিয়ে একটু শুনতে চাই, তারপর আপনার গল্প আরও শুনবো। আসলে একটা মায়ের জন্য কিন্তু বাচ্চা খুব বলবো লাইফের একটা মেজর পার্ট, মানে জুড়েই কিন্তু বাচ্চা থাকে। এবং আমাদের যতই আমরা চাকরি করি বা উদ্যোক্তা বা যে কোনো কিছু প্রফেশনেই থাকি, আমাদের কিন্তু চিন্তার অনেকখানি কিন্তু বাচ্চারা জুড়ে থাকে, যে আমাদের বাচ্চারা ঠিকমতো পড়াশোনা করছে কিনা, তাদের ক্যারিয়ার যে চিন্তা বা ভবিষ্যতে তারা কোন ডিরেকশনে যাচ্ছে, এটা কি রাইট কি রং, এটা আসলে সবসময় আমি মনে করি আমার নিজেরও যেমন থাকে এবং আমি ফিল করি অন্য মাদেরও। চিন্তার সাথে তো আমাদের সেই ধারণা, সেটাকে ধারণ করেও থাকতে হবে। এক্স্যাক্টলি। এবং আমরা ওদের যাতে আইডল হতে পারি। এক্স্যাক্টলি। এবং আমি যখন ভাবি, যেমন আমার একমাত্র মেয়ে, এবং এই যে এখানেও একটা ডিসিশনের ব্যাপার, যেমন আমি যখন আমার বাসা চুজ করেছি, হ্যাঁ, যে আমি তো মোস্ট অফ দ্য টাইম দিনের সারাটা সময়ই প্রায় বাইরে থাকছি, তো আমার বাচ্চা স্কুল যাওয়া আসার সেফটি সিকিউরিটি প্লাস হচ্ছে যে তার যে পড়াশোনার জন্য বিঘ্নিত না হয়, তার যে টিচার্সরাও যদি স্কুলের কাছে থাকলে সারাউন্ডিংসে টিচার্স পেতে সুবিধা হবে, এইসব কনসিডার করে আমি এমন জায়গায় বাসাটা চুজ করেছি। মানে আমি কিন্তু আমার বাসাটা চুজই করেছি আমার বাচ্চার জাস্ট স্কুলের গেটের সামনে, মানে যাতে সে শুধু জাস্ট স্কুলে যেতে পারে ফ্রন্ট টু ফ্রন্ট গেট। সো এটা একটা ডিসিশন, মানে আমি কিন্তু ওই ইন এ সেন্স আমি কিন্তু আমার ডিস্টেন্স বেড়ে গেছে, বা আমাকে কষ্ট করেই অফিসে যেতে হচ্ছে বা আসতে হচ্ছে, কিন্তু আমার বাচ্চা কিন্তু একদম তার এই যে এখন সে 12 গ্রেডে, মানে কিন্তু এই 12 বছর সে কিন্তু স্কুলে গেছে কোনো হ্যাসেল ছাড়া। সো দ্যাট অলসো এ ডিসিশন না। এবং এখন যখন এই যে কলেজ সে পরীক্ষা দিবে আগামীবার, মানে 26-এ সে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে, সো এখন কিন্তু আমাকে চিন্তা করতে হচ্ছে সে আসলে কিসে পড়বে বা কি তার পড়া উচিত। একটা হচ্ছে যে তার নিজের ইন্টারেস্টটাকেও দেখতে হচ্ছে এবং ওইটাকে সাথে সমন্বয় করে, কারণ আমাকে তো এটাও ভাবতে হবে যে ভবিষ্যতে এমন একটা কিছুতে পড়া উচিত যে ভবিষ্যৎ ট্রেন্ডটা কোন দিকে যাচ্ছে, বা ভবিষ্যৎ আমাদের যে প্রযুক্তিগত চেঞ্জ হচ্ছে তাতে কোন দিকে চাকরি হবে ভালো, বা কোন দিকে ইনকামের সম্ভাবনা থাকবে, সেই জায়গা থেকে ব্যালেন্স করেই কিন্তু আমি তাকে গাইড করছি যে
যে তুমি এইটা না এটা চুজ করো, আবার এদিকেও আমাকে ওইখানেও ব্যালেন্স করতে হচ্ছে এভরি টাইম, বিকজ আমি এমন কিছু বলে না ফেলি যাতে সে মনে করে আম্মা আমাকে চাপিয়ে দিচ্ছে। সো ওই ফ্রিডমটাকেও আমাকে তখন দিতে হচ্ছে, অ্যাট দ্য সেম টাইম আমি তাকে ওই গাইডটা করতে পারছি। তার একটা বেস্ট এক্সাম্পল বলি, যেমন সে রিসেন্টলি মানে গত কয়েক বছর যাবত সে আমাকে বলে আসছে যে সে ফার্স্ট হচ্ছে যে সে বাংলাদেশেই গ্রাজুয়েশন করতে চায় না, বাইরে যেতে চায়, ফার্স্ট ডিসিশন। সেকেন্ডলি হচ্ছে যে সে সাবজেক্ট চুজ করতে চায় লাইক ফিনান্স বা এরকম টাইপের। তো আমি তাকে বলেছিলাম যে না, তুমি আসলে ইঞ্জিনিয়ারিং বা এই রিলেটেড টেকনিক্যাল সাবজেক্ট চুজ করো এবং গ্রাজুয়েশনটা করে দেন বাংলাদেশের বাইরে যাও, কারণ ম্যাচুরিটি থাকবে, প্লাস হচ্ছে একটা বেসিক ডিগ্রিটা তো হয়ে গেল আর কি, যাতে ইয়ে না হয়। তো এই দুইটা ডিসিশনের মধ্যে পরে ফাইনালি আমি তাকে বলছি ঠিক আছে তুমি অ্যাটলিস্ট সাবজেক্ট যেটা পড়ো দিস ইজ ওকে, বাট গ্রাজুয়েশনটা করে যাও। এই পর্যন্ত আমি তাকে কনভিন্স করতেছিলাম, বাট আই ডোন্ট নো হোয়াট হ্যাপেন লাস্ট মানে 2 দিন আগে সে রাতে সে আমাকে নিজেই বলতেছে আম্মু আমি ভাবতেছি যে বাংলাদেশেই থেকে যাব। আমি বললাম যে এটা তো আমি বলছি ভেরি গুড ডিসিশন। আমি বলছি যে আমি তো এত কিছু চাই নাই, তুমি তো আমার না চাইতেই মানে অনেক বেশি কিছু দিচ্ছ মনে হয়। আরে গল্প হবে আমাদের, আসলে আরেকটা ছোট্ট বিরতিতে যেতে হবে, ফিরে আসছি বিরতিতে। একটা ছোট্ট বিরতি নিয়ে বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি খুব শীঘ্রই, থাকুন আমাদের সাথে। আমরা সিদ্ধান্ত নেওয়ার অনেক গল্প শুনলাম। আমরা যে গল্পটা শুনে বিরতিতে চলে গেলাম সেই গল্পটা হচ্ছে সন্তানের পড়ালেখা, দেশে না বিদেশে। মা মনে প্রাণে চাচ্ছিল গ্রাজুয়েশন দেশে করুক, মাস্টার্স বাইরে করুক, কিন্তু মেয়ে হঠাৎ করে বলল সে দেশেই থেকে যাবে। সোনায় সোহাগা, মা তো চিন্তাই করতে পারেননি। তো আসলে সন্তানের সাথে বাবা মার যে একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং বাবা মার ডিসিশনকে রেসপেক্ট করা, এ দুটোই কিন্তু এই ব্যাপারে জড়িত, নইলে সে সন্তান নিশ্চয়ই এরকম একটা ডিসিশন নিতে পারতো না। তার মানে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের যারা আমরা গার্ডিয়ান, বাবা মা হই, বড় ভাই বোন হই, তাদেরকে সঠিক পথে চলতে হবে, তাদেরকে সঠিক সিদ্ধান্ত নিয়ে চলতে হবে, তাহলে পরের প্রজন্ম এমনি সঠিক সিদ্ধান্তে চলে আসবে। তো আপনার গল্প শুনছিলাম, আপনার গল্পে আমি আসবো। একটু জমে আমাদের দুজন বন্ধু রয়ে গেছে, তাদের সাথে একটু কথা বলি। সুরমাপা শুনতে পাচ্ছেন আমাকে? আসসালামু আলাইকুম আপু, আজকে যে নেটের সমস্যার কারণে কথা বোঝা যাচ্ছিল না, এখন বোঝা যাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। যাই হোক, বলি সিদ্ধান্ত আসলে নিতে হবে, যুক্তি থাকতে হবে যে সিদ্ধান্তটাই আমরা নেই, যে পরবর্তীতে কি হবে। আমি যে একটা সিদ্ধান্ত নিচ্ছি, সুফল কি কুফল কি এগুলি চিন্তা ভাবনা করেই সিদ্ধান্তটা নিতে হয়। আর আমাদের এখন যে আমরা সিদ্ধান্তগুলো নেই, আমাদের ছেলে মেয়েদের উপর নির্ভর করি, সবার সাথে একটা সামঞ্জস্য রেখেই সিদ্ধান্ত নিতে হয় এখন। সেটাই, যে সন্তানদেরকেও এখন ইনক্লুড করতে হয় আসলে। আর সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে বাড়ির বড় ছোট সবাইকে একটু ইনক্লুড করতে হয়, তাহলে ভালো হয় আর কি। নার্গিস আপা শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলুন, কি কি সিদ্ধান্ত নিলেন আজকে, বা কি কি ভুল সিদ্ধান্ত নিলেন বলেন। আসলে সিদ্ধান্ত তো পরিবারে আমরা যেহেতু 3 জন বাসিন্দা, তারপরেও 3 জনের মতামতই এখন নেওয়া হয়। কারণ আমার একার কথায় আমি রাজত্ব করি ওভাবে না, মানে ওদেরকেও গুরুত্ব দেই। একটা ডিসিশন নিতে গেলে তখন ওদেরকে বলি তোমার কি মতামত, ওকে বলি যে তুমি কি বলো, আমি কাজটা করলে কেমন হবে, ভালো হবে কি না হবে। তারপরে ওরা যদি বলে যে হ্যাঁ তুমি এটা পজিটিভ এটা নেগেটিভ, দুই দিকেই একটা যখন বের করি যে এটা করলে এইরকম ভালো হতে পারে বা এরকম পিছুটান হতে পারে, তখন সেভাবেই আগাই। কারণ একা এখন আর অত সাহস করি না। আগে যেমন স্কুলে জব করছি তখন দেখা গেছে যে অত চিন্তা করিনি, মনে করছি যে না এই স্কুল জব ছাড়া আমার জন্য আর কোনোটাই পেশা আমার জন্য মনে হয় না ভালো। মানে আমি যে টাইপের মেয়ে এই হিসেবে বলতেছি, আমি সবাইকে তো ইনক্লুড করতে পারবো না, কারণ এটা তো আমার সিদ্ধান্ত। সেদিনে বলতেছি তখন দেখা যাচ্ছে যে আমি স্কুলটাকে বেছে নিছি, আমি সেরকম ভাবে আসছি। এখন আবার যখন এখন স্কুল করি না, এখন যখন কোনো কাজ করি তখন আমার সবাইকে নিয়ে আমি করি। এখন বাচ্চা আমার একটু বড় হয়েছে, হ্যাঁ
তখন ওকে বলি যে তুমি এখন কি করবা, তুমি দেশে করবা না বিদেশে যাবা, না তোমাকে কি করলে ভালো হবে। হ্যাঁ, ওর আব্বার কখনো পছন্দ ছিল না বাইরে ও যাবে। হ্যাঁ, তো ও যখন ও ইয়ে ছিল তখন ওকে অনেক আত্মীয়রা বলছে তুমি চলে আসো চলে আসো। ও বলছে না আমি কোথাও যাব না, আমি বাংলাদেশেই থাকবো, বাহ, গেলে ঠিক হয়তো আছে। বেড়াতে যাবো। হ্যাঁ, মানে সিদ্ধান্ত বাচ্চাটাই আপনাদের মতো করেই নিতে পারলো, এটাই চেয়েছিলেন হয়তো। অনেক ধন্যবাদ নার্গিস আপা, আসলে বেশিক্ষণ আর গল্প করা গেল না, যা হয় আর কি, শেষ সময়টা খুব কম থাকে। রেখা আক্তার, আপনি কবিতা আবৃত্তি শুনতে চাই, শুরু করে দিন। ছোট্ট একটা কবিতা, আবুল হাসানের কবিতা নিঃসঙ্গতা। খুব সুন্দর কবিতা। অতটুকু চাইনি বালিকা, অত শোভা, অত স্বাধীনতা, চেয়েছিল আরো কিছু কম। আয়নার দ্বারে দেহ মেলে দিয়ে বসে থাকা সবটা দুপুর। চেয়েছিল মা বকুক, বাবা তার বেদনা দেখুক। অতটুকু চাইনি বালিকা, অত হৈরৈ লোক, অত ভিড়, অত সমাগম। চেয়েছিল আরো কিছু কম। একটা জলের খনি, তাকে দিক তৃষ্ণা এখনই। চেয়েছিল একটি পুরুষ, তাকে বলুক রমণী। ধন্যবাদ আপু। আমরা তো প্রায় শেষের পথে, ছোট্ট করে 1-2 লাইনের মধ্যে একটু দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান, বা নেক্সাস টেলিভিশন নিয়ে। আমি আসলে নেক্সাস টেলিভিশনে সাক্ষাৎকার দেওয়ার মতো কেউ না, তারপরে নেক্সাস আড্ডা যে কেউ দিতে পারে। নেক্সাস টেলিভিশন আমাকে এই সুযোগটা দিয়েছেন আমন্ত্রণ জানানোর জন্য। অনেক অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ। বিশেষ করে ধন্যবাদ জানাই আমাদের জাকিয়া আপুকে, যিনি আমাকে এই সুযোগটা করে দিয়েছেন এখানে কথা বলবার জন্য, এবং এত চমৎকার মানুষগুলোর সাথে, বিশেষ করে আপনার সাথে, আপনাকে দেখার মতো সুযোগ। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আচ্ছা আপা, একটু ছোট করে বলেন, তারপর আমরা বিদায় নিয়ে গান শুনতে। ইয়েস, আপার সাথে আমিও একমত। নেক্সাস টেলিভিশনকে ধন্যবাদ। আর আপনি আসলে আমাদের একটা আমাদের বাল্যকালের একটা স্মৃতির মধ্যে আছেন, কারণ আমরা ওই সময় যে টিভিগুলো দেখতাম, আপনি ওয়ান অফ দ্য তখন একটা প্রমিনেন্ট অ্যাক্টরস হিসেবে ছিলেন। ধন্যবাদ। আপনার সাথে আমরা যে আড্ডাটা দিতে পারলাম খুব ভালো লেগেছে। আমরা কিছু শেয়ারও করতে পারলাম আমাদের থট প্রসেস এবং আমরা কীভাবে চিন্তা করি। আর সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যে আসলে সবাই ইন্ডিভিজুয়াল ডিসিশন মেকিং করে, সবাই প্রপারলি করে, আই হোপ। বাট আমরা একটা জিনিস সবসময় যদি মাথায় রাখি খুব ভালো হয়, যে আমরা এমন কাজ করব নিজের জন্য যেন উপকার হয়, আমার ফ্যামিলির জন্য যেন হয়, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের দেশের জন্য যেন উপকার হয়। এই চিন্তাটা যেন আমরা সবাই করতে পারি, না থাকে, এটা যেন সবাই আমরা চিন্তায় রাখি আমাদের ডিসিশন মেকিং প্রসেসে। তাহলে সবার জন্যই ভালো হবে, দেশের ভালো হলে আমাদের সবারই ভালো হবে। সবাইকে ধন্যবাদ। ভালো বলেছেন। আপনার কাছে ফিরে আসছি, গান শুনতে যাবো, আমি একটু বিদায় নিয়ে আসি। আসলে সিদ্ধান্তের ব্যাপারটা ভীষণ কঠিন যদি না নেওয়া যেতে পারে, আর ভীষণ সহজ যদি সেটা নিয়ে খুব সুন্দর করে ভাবতে পারা যায়। একটা সিদ্ধান্তের উপরে অনেক জীবন নির্ভর করে, একটা সিদ্ধান্তের উপর একটা দেশ নির্ভর করে, একটা সিদ্ধান্তের উপর একটা পরিবার নির্ভর করে। সিদ্ধান্ত ছাড়া কোনো কিছুই গোছানো হয় না। সুতরাং যুক্তি দিয়ে সঠিক সিদ্ধান্ত নিন, এবং স্বার্থপরের মতো নিজের ভালোটা চিন্তা করি সিদ্ধান্ত না নেওয়াটাই ভালো। সিদ্ধান্ত নেওয়ার সময় অন্তত বিশ্বস্ত কারণ, যাকে বিশ্বাস করা যায়, ভরসা করা যায়, যে সঠিক সিদ্ধান্ত দিতে পারবে, তার পরামর্শ নিন। খুব ভালো থাকবেন। আমি বিদায় নিচ্ছি, মনিরা ইউসুফ মেমি, নেক্সাস ক্লাবের এই লেডিস ক্লাবের নারীদের আড্ডা থেকে। তবে বিদায় নিলেও পুরোপুরি বিদায় নয়, আমরা গান শুনতে বিদায় নেব। খালেদা হক শাহানা, শুরু করুন। আপনার দেশের গানই করি। অবশ্যই। ও আমার বাংলা মাতোর আকুল করা রূপের সুধায় হৃদয় আমার যাই জুড়িয়ে। ও আমার বাংলা মাতোর আকুল করা রূপের সুধায় হৃদয় আমার যাই জুড়িয়ে। ও আমার বাংলা মা গো।
কৃষ্ণচূড়া পলাশ বনে কিসের হাসি ফাগুনে তোর কৃষ্ণচূড়া পলাশ বনে কিসের হাসি চৈতি রাতে উদাসুরে রাখাল বাজায় বাঁশের বাঁশি ও আমার বাংলা মা তোর আকুল করা রূপের সুধায় হৃদয় আমার